হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফাইট্রন। আমি দেবেশ্র বসাক। আর আজকে আমরা জিওগ্রাফির প্রথম ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার স্টার্ট করব, বহির্জাত প্রক্রিয়া। সো বহির্জাত প্রক্রিয়া প্রথমে বলে রাখি তোমাদেরকে একটা জিনিস, যে জিওগ্রাফিতে তোমাদেরকে শুধু অ্যান্সার লেখার থেকে বেশি তোমাদেরকে ইংলিশ টার্মস ইউজ করা এবং ছবি, এই দুটো ছাড়া তোমরা কিছুতেই জিওগ্রাফিতে নাম্বার তুলতে পারবে না। তো সবার আগে এটা বলে দিলাম। এবার আমি শুরু করছি বহির্জাত প্রক্রিয়া বা এক্সোজেনেটিক প্রসেস। সো বহির্জাত প্রক্রিয়া, দেখো বহির্জাত প্রক্রিয়া মানে হলো পৃথিবীর বাইরের যত রকমের শক্তিগুলো রয়েছে, প্রাকৃতিক শক্তি, যেমন নদীর মধ্যে যে জলপ্রবাহ হয় সেই নদীর, বায়ু প্রবাহ, সূর্যের তাপ এবং সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ ইত্যাদি যে বিভিন্ন শক্তিগুলো রয়েছে যেগুলো পৃথিবীর বাইরে কাজ করে, তাদের জন্য যে সমস্ত কাজগুলো হয়, যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়, সেগুলো নিয়ে এই চ্যাপ্টারে আমরা কথা বলবো। সো প্রথমে বহির্জাত প্রক্রিয়া দু রকমের হয়, একটা হচ্ছে স্থিতিশীল, একটা হচ্ছে গতিশীল। স্থিতিশীল এবং গতিশীল সাধারণভাবে নামেই বোঝা যাচ্ছে যে স্থিতিশীল মানে হচ্ছে যে সমস্ত শক্তিগুলি এক জায়গায় স্থির থেকে পৃথিবীর ভূমিরূপকে পরিবর্তন করে। উদাহরণে সূর্যের তাপের জন্য তোমরা অবশ্যই জানবে নিশ্চয়ই যে সূর্যের তাপে কোনো বস্তু যখন গরম হয় তার প্রসারণ ঘটে। তো সূর্যের তাপে এরকম কন্টিনিউ যখন ঠান্ডা গরমে সংকোচন আর প্রসারণ হতে থাকে, তখন বিভিন্ন রকমের শিলাগুলি ভেঙে যায়, নিজে নিজে ভাঙতে থাকে। তো এটা একটা উদাহরণ হচ্ছে স্থিতিশীল প্রক্রিয়ার। আর যদি আমি গতিশীলে আসি, গতিশীল প্রক্রিয়ার মধ্যে পড়বে হচ্ছে সমুদ্রের জোয়ার ভাটা বলতে পারো, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, হিমবাহের মুভমেন্ট যেগুলো হয়, সেই সমস্ত কিছু গতিশীল। স্থিতিশীল শব্দের ইংরেজি স্ট্যাটিক। তোমরা যখন লিখবে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যদি বহির্জাত প্রক্রিয়াতে লেখো, আমি নিজে সাজেস্ট করবো যে স্থিতিশীল গতিশীল লিখলে অবশ্যই ব্র্যাকেটে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়ার্ড দুটি প্রয়োগ করবে। এবার বহির্জাত প্রক্রিয়ার এই দুটির সাথে বহির্জাত প্রক্রিয়ার ফলাফল কি কি হয় তার উপরে বেস করে আমরা তিন রকমের ভাগ পাই। প্রথম হচ্ছে অবরোহণ, যাকে বলে ডিগ্রেডেশন, একটা আরোহণ, একটা জৈবিক। যে সমস্ত স্টুডেন্টদের মনে থাকবে সোজা, তারা অবশ্যই মনে রেখে নিবে। যাদের এই নাম মনে থাকে না, তারা একটা খুব ভালো জিনিস দিয়ে দিচ্ছি, মনে রাখবে। যারা পর্বতে উঠে তাদেরকে বলে পর্বতারোহী। ওই আরোহী, পর্বতারোহীর আরোহী থেকে আরোহণ শব্দটা এসেছে, যেটাতে ভূমির উচ্চতা বাড়ে, যাকে আমরা ইংলিশে বলি অ্যাগ্রেডেশন। এবং অবরোহণে ভূমির উচ্চতা কমে, যাকে বলে ডিগ্রেডেশন। যেহেতু ভূগোলে ছবি মাস্ট অবশ্যই, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি অবরোহণের। অবরোহণের অর্থ ডিগ্রেডেশন, যার মানে হচ্ছে যেখানে ভূমির উচ্চতা কমে যাবে। তো ভূমির উচ্চতা কমবে বলতে ভাবো এরকম একটি যদি জমি রয়েছে, একটি মাটির জায়গা রয়েছে। এবার সাধারণভাবে যদি এখান দিয়ে জলপ্রবাহ হয়, জলপ্রবাহের জন্য প্রথমে এটা একটু ক্ষয় হবে, তারপরে আর একটু ক্ষয় হবে, আরো ক্ষয় হবে। এরকম ক্ষয় হতে হতে একটা টাইম পরে জায়গাটি দেখতে অনেকটা এইরকম ভাবে আকৃতিতে চলে আসবে, এইরকম একটা আকৃতি তৈরি হবে, যার মধ্যে দিয়ে জলপ্রবাহ হবে। যে এইভাবেই নদী তৈরি হয়, এন্ড এই প্রক্রিয়াটাকে অবরোহণ প্রক্রিয়া বলে। এর বিপরীতে আমি যদি চলে আসি, এর বিপরীতে বললে আরোহণ। আরোহণ অর্থাৎ যেখানে ভূমির উচ্চতা বেড়ে যায়। তো ভূমির উচ্চতা বাড়বে কখন? যখন কোনো শক্তি, বিশেষ করে গতিশীল শক্তি, স্থিতিশীল শক্তির জন্য কখনোই ভূমির উচ্চতা বাড়বে না। স্থিতিশীল শক্তিতে সব ভূমির উচ্চতা কমতে পারে, বাড়বে না। কিন্তু গতিশীল শক্তিতে ভূমির উচ্চতা বাড়তেও পারে, কমতেও পারে। যেমন ভাবো যে যদি নদীতে যেমন আমরা সকলেই জানি বালি, কাকড়, পাথর ইত্যাদি প্রবাহিত হয়, এগুলো প্রবাহিত হওয়ার জন্য অবরোহণ হয়। যদি প্রবাহিত হয়ে কোনো জায়গায় গিয়ে জিনিসটা কন্টিনিউ জমতে থাকবে, তো একটা টাইম পরে যে জমিটা এরকম দেখতে ছিল ওই জমিটা আস্তে আস্তে ভরাট হতে শুরু করবে এবং একটা টাইম পর ওটা ফ্ল্যাট হয়ে যাবে, সমতল হয়ে যাবে। অর্থাৎ এখানে ভূমির উচ্চতা বাড়লো, এটা হচ্ছে আরোহণ। এবং লাস্টলি যেটা রয়েছে আমাদের জৈবিক, যাকে আমরা ইংলিশে বলি বায়োলজিক্যাল। জৈবিক শব্দের অর্থ হলো যখন এমন কোনো বস্তু যেটা প্রকৃতির থেকে এসেছে, ফর এক্সাম্পল নিয়ে নাও পচনশীল যে কোনো বস্তু, লাইক গাছের গুড়ি হতে পারে, গাছের পাতা হতে পারে, মৃত জীব জন্তুর দেহ হতে পারে, বিভিন্ন রকমের কীট পতঙ্গ হতে পারে ইত্যাদিদের দেহ যখন ন্যাচারালি এনভায়রনমেন্টে পচে যায়, ওদের বডির থ্রু যে সমস্ত জৈবিক অ্যাসিডস গুলো তৈরি হয়, সেগুলো যখন কোনো জমির কোনো মাটি বা পাথর ইত্যাদিকে ক্ষয় করে, তখন সেটা হয়ে যায় জৈবিক প্রক্রিয়া, হুইচ ইজ কল্ড বায়োলজিক্যাল। সো বহির্জাত প্রক্রিয়ার এই পোর্শনটুকু মেন। এরপরে বহির্জাত প্রক্রিয়াতে বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই, কারণ এগুলোই মেন আছে, এগুলোতে তোমাদেরকে উদাহরণ রাখতে হবে, এটাই। এরপরে আমি দ্বিতীয়, আর অলওয়েজ মনে রাখবে যে পৃথিবীতে যে কোনো শক্তি, সেটা নদীর গতিশক্তি বলতে পারো বা স্থিতিশক্তি বলো, তুমি সমুদ্রের শক্তি বলো, বয়ে যেমন রয়েছে হিমবাহ, বায়ু,
তারপরে ভৌম জলের প্রবাহ ইত্যাদি যত রকমের শক্তি রয়েছে, সমস্ত শক্তির একমাত্র উৎস হচ্ছে আমাদের সূর্য। তো এই সমস্তই রয়েছে। এরপরে একটি বিশেষ বস্তু রয়েছে যেটি আরোহণের জন্য, যেখানে ভূমির উচ্চতা বাড়ে সেই আরোহণের জন্য, যেটাকে বলে পুঞ্জিত স্থলন, এবং আরেকটা অবশ্যই তোমরা পড়ে হবে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় এবং পুঞ্জিত স্থলন কোনো বিশেষ কিছু না, ওটা সিম্পলি তোমরা ভাবতে পারো যে কোনো একটা জায়গা থেকে যখন বড় টুকরো ভেঙে চলে যায়, সাধারণভাবে মনে রাখো ওটাকে বলে পুঞ্জিত ক্ষয়, বা যখন কোনো বড় বড় টুকরো এসে জমতে থাকে সেটাকে বলে পুঞ্জিত স্থলন। জিনিসটা অতটাও ক্রিটিক্যাল না যতটা শুনতে কঠিন লাগে। তো এরপরে আমি নেক্সট পার্টে আসছি, যেখানে তোমাদের এই চ্যাপ্টারের পার্ট হচ্ছে নদীর বিভিন্ন কাজ এবং গঠিত ভূমিরূপ। ঠিক আছে, তো নদী নদী হচ্ছে প্রধান আমাদের জলচক্রের অংশ। আমি মালদায় থাকি, যারা মালদায় থাকো তারা অবশ্যই জানো মালদাতে প্রধানত দুটি নদী দেখা যায়। অ্যাকচুয়ালি রয়েছে চারটি নদী, গঙ্গা রয়েছে, মহানন্দা রয়েছে, তার সাথে কালিন্দ্রী নদী আছে, টাঙ্গন আছে, পুনর্ভবা আছে, এই সমস্ত নদীগুলি রয়েছে। তো কারণ ভারত একটি নদীমাতৃক দেশ, ভারতে প্রচুর নদী রয়েছে। তো নদী নদী কি? নদী সিম্পলি একটি এমন মিষ্টি জলের প্রবাহ যেটি একটি খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এর থেকে বেশি নদী কিচ্ছু না। তো নদীর মধ্যে আমার কাছে যে বই রয়েছে সেই হিসেবে নদীর মধ্যে তোমাদেরকে দুটি প্রধান ল্যান্ডফর্ম করতে হবে, যেটি নদীর মধ্যে যেটা তৈরি হয়। যেমন প্রথম রয়েছে তোমাদের ধারণ অববাহিকা। নদীর ধারণ অববাহিকা, যাকে ইংলিশে বলে ক্যাচমেন্ট এরিয়া। কোন ক্যাচমেন্ট, এই ওয়ার্ডটা তোমরা ভুলবে না। যদি ধারণ অববাহিকা সম্বন্ধে কোনো টিকা লিখতে দেয় বা এরকম কিছু দেয়, অবশ্যই এই ওয়ার্ডটা মেনশন করে দিবে। ক্যাচমেন্ট এরিয়া, কোন ক্যাচ? এই ক্যাচের বানানটা সেই ক্যাচই যে ক্যাচ ক্রিকেটে ধরা হয় যাতে প্লেয়ার আউট হয়, ওই ক্যাচই বানান ক্যাচমেন্ট এরিয়া, যেটা ধারণ অববাহিকা। তো ক্যাচমেন্ট এরিয়া বা ধারণ অববাহিকার অর্থ কি? একটি নদী তার বৃষ্টির জলে পুষ্ট হতে পারে, বরফ গলা জলে পুষ্ট হতে পারে। যে কোনো নদী যখন কোনো একটা জায়গা থেকে সৃষ্টি হয় আর যেখানে গিয়ে শেষ হয়, তার মধ্যেখানে তার অনেক উপনদী থাকতে পারে, তার অনেক শাখা নদী থাকতে পারে। উপনদী এবং শাখা নদীর সব মিলিয়ে একটি নদী তার উৎস থেকে শেষ অস্ত পর্যন্ত যতটা জায়গার থ্রু প্রবাহিত হয়ে আসে, সমস্ত জায়গাটাকে একত্রে ধারণ অববাহিকা বলে। যদি সাধারণভাবে বলি, একটি সমস্ত বড় এরিয়া যার মধ্যে একটি নদী ধারণ অবস্থায় থাকে, বা পুরো জায়গাটা নদী ইনক্লুডিং তার উপনদী এবং শাখা নদী এবং সমস্ত আদার জলের উৎস যেগুলো থাকে, পুরো জায়গাটাকে ধারণ অববাহিকা বলে। এক্সাম্পলে ইমাজিন করো, এটা যদি একটা পাহাড় হয়, পাহাড়ের পরে আমরা প্রথম হয় পর্বত। পর্বত বা পাহাড় থেকে নদীর সৃষ্টি যদি আমি ধরি, প্রথমে হয় পর্বত, তারপরে ল্যান্ডফর্ম কি হয়? মালভূমি। মালভূমির পরে শুরু হয় সমভূমি, তারপরে এটা শেষ হয়, এখানে স্টার্ট হয়ে যায় সমুদ্র। তো পর্বত থেকে যখন কোনো নদী শুরু হয়, সেটি মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমভূমি প্রবাহিত হয়ে শেষে সমুদ্রে গিয়ে মেশে। তার মাঝখানে ওর যতটি উপনদী, যতটি শাখা নদী তৈরি হবে, সমস্ত জায়গাটাকে একত্রে বলবে আমরা ধারণ অববাহিকা। তো এবার আমরা শুরু করব জল বিভাজিকা। জল বিভাজিকা খুব টাফ কিছু নয়। জল বিভাজিকার অর্থ হচ্ছে যখন জল বিভাজিকা এরকম ভাবতে পারো যে যখন কোনো নদী প্রবাহ হচ্ছে, দ্যাট মোমেন্টে নদীর সামনে যদি কোনো এমন জমি বা এমন কোনো ভূমি রূপ চলে এলো যা জল প্রবাহ হতে দিবে না, অর্থাৎ নদী যখন তাকে ভেঙে যেতে পারছে না, নদী তখন কি করবে? তার দুই পাশ দিয়ে বেরোনোর চেষ্টা করবে। তো সিম্পলি ভাবতে পারো যে জল বিভাজিকার অর্থ হচ্ছে যখন কোনো একটি ভূমিরূপ নদীকে দুভাগে ভাগ করে দেয়, অথবা যখন কোনো একটি এমন ভূমিরূপ আমরা দেখতে পাই, যে যখন আমরা কোনো ভূমিরূপকে দেখি, যেমন টোপোগ্রাফিক্যাল ম্যাপ থাকে, ওরকম যখন কোনো ম্যাপে আমরা দেখি যে পাশাপাশি দুটি নদী প্রবাহ হচ্ছে, কিন্তু দুটি নদী প্রবাহ হলেও পরস্পরকে টাচ করছে না, দুটি নদী পরস্পর মিলছে না, তখন আমরা তার অর্থ বুঝতে পারি যে তার মাঝখানে একটি জল বিভাজিকা রয়েছে। কারণ যদি মাঝখানে জল বিভাজিকা রয়েছে, তার মানে ওখানের জায়গাটি একটু সাধারণের থেকে উঁচু জায়গা, যার জন্য দুটি নদী পাশাপাশি ফ্লো করলেও দুজন দুজনকে টাচ করছে না। তো এটাই জল বিভাজিকা, এর থেকে বেশি জল বিভাজিত কিছু নেই। যদি সংজ্ঞা রূপে বলতে চাও বা ডেফিনিশন চেয়ে নাও, তো যে সমস্ত ভূমিরূপ, যে সমস্ত উঁচু ভূমিরূপগুলি একটি বা তার থেকে বেশি নদীকে পরস্পর মিলিত হতে দেয় না বা তাদেরকে পৃথক করে রাখে, তাকে জল বিভাজিকা বলে। তো এই সমস্ত ভূমিরূপের পরের পার্টটা হচ্ছে নদীর কাজ। এই যে নদী যে শুরু হচ্ছে পর্বত থেকে, ফ্লো করছে পুরো জায়গাটা দিয়ে প্রবাহিত হয়ে যে একদম শেষে গিয়ে সমুদ্রে মিলছে, তো তার জন্য নদী কি কি কাজ করছে? তো নাম্বার 1, নদীর যে 3টা কাজ হয় তার মধ্যে প্রথম কাজ হচ্ছে নদী প্রথম কাজ করে ক্ষয়, দ্বিতীয় কাজ করে বহন, তৃতীয় কাজ করে সঞ্চয়। নদী, তোমরা সবসময় মনে রাখবে, নদীর যে এই 3টা পার্ট রয়েছে, আমি একটু এই পার্ট থেকে তুলে নিচ্ছি বিষয়টা। একটা নদীর 3টি গতি হয়। প্রথম হয় তার পার্বত্য গতি বা উচ্চ গতি যেটাকে বলে, অর্থাৎ যখন নদীটি পাহাড় বা পর্বতে কোনো একটি জায়গা থেকে সৃষ্টি হলো, দিয়ে যখন নদীটি মালভূমি পর্যন্ত পৌঁছচ্ছে, সেটিকে বলে উচ্চ গতি।
তারপরে হয় মধ্যগতি, যখন নদীটি মালভূমি থেকে নিয়ে সমতল ভূমি অব্দি আসছে এবং যখন সমতলে চলে আসে সেটি হয়ে যায় নদীর নিম্নগতি, যতক্ষণ না নদীটি সমুদ্রে গিয়ে পড়ছে। তো এই যে তিনটি গতি আমি মেনশন করলাম, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, তার মধ্যে নদী এই তিনটি কাজ প্রতিটি গতিতে করে। উচ্চগতিতেও তিনটি কাজ করে, মধ্যতেও তিনটি, নিম্নতেও তিনটি। তফাৎ এটুকুই, উচ্চ গতিতে যেহেতু নদীটি পর্বতের মধ্যে দিয়ে আসে আর পর্বতের ঢাল বেশি হয়, যার জন্য নদীতে উচ্চ গতিতে ক্ষয় সব থেকে বেশি হয়, বহনও সব থেকে বেশি হয়, সঞ্চয় হয় না। মধ্যগতিতে তিনটি কাজই হাফ হাফ করে হয়, কিছুটা করে। নিম্ন গতিতে নদী ক্ষয় আর বহন কম করে, সঞ্চয়টা সর্বাধিক করে। মধ্যগতিতে তোমরা ভাবতে পারো বহনটা বেশি করে শুধু, আর কোনোটা অতটা করে না। তো এই যে তিনটি কাজ রয়েছে, প্রথম কাজ হচ্ছে ক্ষয় করা, অর্থাৎ নদী তার যে খাতটি দিয়ে প্রবাহিত হচ্ছে, যে জায়গাটা দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, সেখানে বস্তুগুলি, যে পাথর, নুড়ি, বালি ইত্যাদি রয়েছে, এগুলোকে প্রবাহ করে নিয়ে চলে যাবে। তো ক্ষয় কাজের প্রথম জিনিস হচ্ছে, মানে প্রথম পদ্ধতি, এই যে নদী যে ক্ষয় করছে তার পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলো কি? প্রথম পদ্ধতি নদীর জল প্রবাহ, অর্থাৎ নদী যখন ফ্লো করছে, নদীর মধ্যে দিয়ে যে জলটা যে প্রবাহিত হচ্ছে, সেই জলের প্রবাহ দ্বারা যখন নদীর মধ্যে থাকা নুড়ি, পাথর, বালি ইত্যাদি ক্ষয় হয়, ক্ষয় হয়ে বয়ে চলে যায়, সেটি হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। তারপরে হচ্ছে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়টার জলপ্রবাহ, এই যে প্রতিটি যে ক্ষয় রয়েছে, যেটি প্রথম যে জলপ্রবাহ ক্ষয়, তার ইংলিশ নাম হচ্ছে হাইড্রোলিক ইরোশন। তোমাদেরকে এই সমস্ত বস্তুতে নামগুলো ইংলিশে মনে রাখার দরকার নেই, যদি মনে রাখতে পারো তো লিখবে, না তো না লিখলেও কোনো অসুবিধা নেই। তো জলপ্রবাহ ক্ষয়টা এটাই, যে নদী যখন যাচ্ছে কোনো বস্তুকে ক্ষয় করে নিয়ে চলে যাচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে অবঘর্ষ ক্ষয়, অর্থাৎ নদীর জলের সঙ্গে যে নুড়ি, পাথর, বালি ইত্যাদি অলরেডি প্রবাহিত হয়ে আসছে, নদী যখন এখান থেকে প্রবাহিত হয়ে যাচ্ছে, এখানের যে বস্তুগুলি রয়েছে সেটি যখন প্রবাহ করে অন্য জায়গায় নিয়ে গেল, ওই বস্তুগুলোর ধাক্কাতে যখন আরেক জায়গার বস্তু উঠে যায়, সেটিকে বলে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয়কে বলে কোরোশন। এন্ড তারপরে হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয়, যেটাকে বলে অ্যাট্রিশন। ঘর্ষণজনিত ক্ষয়ের অর্থ হচ্ছে যখন নদী, এই বিশেষ করে উচ্চ গতিতে যখন নদী খুব স্পিডে ফ্লো করে, প্রচন্ড স্পিডে যখন নদী ফ্লো করছে, দ্যাট মোমেন্টে নদীর মধ্যে, জলের মধ্যে যে সমস্ত নুড়ি, পাথর, বালি ইত্যাদি রয়েছে, তারা নিজেদের মধ্যে ধাক্কা লাগে। নিজেদের মধ্যে ধাক্কা লাগার জন্য তারা ভাঙতে শুরু হয়ে যায়। সেই যে ক্ষয়টি, সেই ক্ষয়টি হয়ে গেল ঘর্ষণ ক্ষয়। এবার এই ক্ষয়ের পরে নেক্সট হচ্ছে বুদবুদ ক্ষয়, অর্থাৎ ক্যাভিটেশন। ক্যাভিটেশন ইরোশন বলতে পারো, বা ক্যাভিটি ইরোশন, যেটি বুদবুদ ক্ষয়। এটাতে কি হয়, যখন নদী খুব স্পিডে ফ্লো করছে, নদীর মধ্যে বাবলস ক্রিয়েট হয়। বাবলসকেই বেঙ্গলিতে বুদবুদ বলে। সেই বাবলস এর জন্য যে একটি ভ্যাকিউম সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, যে ভ্যাকিউমের জন্য এই যে নদীর মধ্যে যে পাথর, বালি ইত্যাদি থাকে, এগুলোতে প্রচন্ড ফোর্সের সাথে একটি ধাক্কা লাগে, এটিকে ক্যাভিটেশন বলে। এটি ক্যাভিটেশন বিভিন্ন জিনিসে ইউজ করা হয়, জিওগ্রাফির আদার টার্মসে ইউজ হয়, সায়েন্সেও ইউজ হয়। তো এই যে বুদবুদের থাকার জন্য, বা বুদবুদের হঠাৎ করে সংকোচন বা প্রশাসন ইত্যাদি কারণের জন্য, যখন বুদবুদগুলি মানে পাথর নুড়িকে ধাক্কা মেরে যখন ভাঙতে শুরু করে, বা ওদের জন্য যে ক্ষয়টা হয়, সেটি হচ্ছে বুদবুদ প্রক্রিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্রবণ। দ্রবণ খুবই সিম্পল জিনিস, একদম সাধারণভাবে ভাবো। যে সমস্ত, যখন নদীর জলটাতে কোনো অ্যাসিডিক কিছু থাকে, মানে অম্ল প্রকৃতির বা ক্ষারীয়, বেসিক ইত্যাদি টাইপের একটা কেমিক্যাল টাইপের হয়ে যায় জলটা, সেটা বৃষ্টির জলের জন্য হতে পারে, মিনারেলস এর জন্য হতে পারে, ইত্যাদি কারণে যখন নদীর জল কোনো এমন শিলাকে ক্ষয় করে দিচ্ছে, যে শিলার ভিতরে তার অপোজিট কম্পাউন্ডস রয়েছে, লাইক এমন একটি শিলা ইমাজিন করো না যে শিলাতে লবণের পরিমাণ বেশি, সেক্ষেত্রে কি হবে, নদীর জলের জন্য ওই শিলার লবণের পাটটা ক্ষয় হয়ে যাবে। তো এই যে ক্ষয়টা, তাহলে লবণটা তো শিলার থেকে বেরোলো, বেরিয়ে কোথায় গেল, জলে দ্রবীভূত হয়ে গেল, ডিজলভ হয়ে গেল। তো এটাই হচ্ছে দ্রবণ ক্ষয়। ইংলিশে বলে সলিউশন অ্যাকশন বা সলিউশন ইরোশন বলতে পারো। তো ক্ষয়ের এই 5 রকমের যে পদ্ধতি, 5 রকমের পদ্ধতি তোমাদেরকে মনে রাখতেই হবে। 5টা পদ্ধতি ইম্পর্টেন্ট ক্ষয়ের জন্য। নেক্সট হচ্ছে বহন। নদী যে বহন করছে, দেখো নদী তখনই, তোমরা তো জানো যে নদী জলের প্রবাহ, এবার নদী তখনই কোনো ম্যাটেরিয়ালকে বহন করতে পারবে যখন নদীর মধ্যে সাফিসিয়েন্ট পাওয়ার রয়েছে, অর্থাৎ নদীর জলের প্রবাহ বেশি আছে বা নদীর ঢাল বেশি আছে, যে কোনো একটি। তো বহনের মধ্যে প্রথম যে ফ্যাক্টরটা আছে, মানে নদী কতটা বহন করছে, আদৌ বহন করছে কিনা, তার জন্য প্রথম শর্ত হয় ঢাল। যে নদীর যে ঢালটা দিয়ে যাচ্ছে, সেই ঢালটা কতটা। যেমন পাহাড়ি এলাকায় ঢাল বেশি, তো তার জন্য তার বহন ক্ষমতা অবশ্যই বেশি হবে। যদি ঢাল এরকম আছে খাড়া ঢাল, তাহলে ঢাল বেশি। ঢাল বেশি হলে ক্ষয়ও হবে, তার থেকে সব থেকে বেশি বহন হবে। সেকেন্ড হচ্ছে জলপ্রবাহ আয়তন। জলপ্রবাহ আয়তনের অর্থ কি? জলপ্রবাহ আয়তনের মানে একটি নদীর মধ্যে দিয়ে কতটা জল ফ্লো করছে। যদি নদীতে জলই না থাকে, তাহলে যদি জলের স্পিড বেশিও হয়, তাও অতটা বহন হবে না, ক্ষয় হতে পারে। কিন্তু যদি নদীতে জলের পরিমাণ সাফিসিয়েন্ট আছে, অতটি পরিমাণে জল প্রবাহ হচ্ছে, তাহলে বহন ক্ষমতা নদীতে দেখা যায়।
যে নদীর যে নদীর জল কম হবে তার বহন ক্ষমতা অবশ্যই কম হবে, ক্ষয় বেশি হতে পারে, বহন কমই হবে। তো বহনের মধ্যে নদী কত রকম ভাবে বহন কাজ করে তার একটা এক্সাম্পল এটা, যে নদীতে প্রধানত এই 3 প্রক্রিয়াতে নদী বহন কাজ চালায়। প্রথম হচ্ছে লম্ফদান। লম্ফদানের অর্থ কি? নদীতে যখন জল প্রবাহিত হয় এবং প্রবাহিত হওয়ার সময় নদী যখন জলের প্রবাহটা হয়, পরে নদীর মধ্যে যে নুড়ি কাকর বালি পড়ে থাকে, নদী সেই জলটা দিয়ে ওই নুড়ি কাকর বালিকে ধাক্কা মারে। ধাক্কা মারতে মারতে যখন ওটাকে উঠিয়ে নিয়ে যায়, অর্থাৎ কি ভারী নুড়ি হলে ওটাতে ধাক্কা মেরে ওটাকে লাফিয়ে যেতে বাধ্য করে, এই যে প্রক্রিয়াটা লাফানো, এটাকে বলে লম্ফদান প্রক্রিয়া। নেক্সট হচ্ছে আকর্ষণ, যেটা সিম্পলি তোমরা ভাবতে পারো যে নদীর জল ফ্লো হচ্ছে, ফ্লো এর কন্টিনিউয়াস ধাক্কাতে কোন একটা কিছুকে মানে শিলাগুলোকে নদী ঠেলে যেতে বাধ্য করছে নদীর ধাক্কার জন্য, দ্যাট ইজ দ্য আকর্ষণ। এন্ড লাস্ট দ্রবণ, সেম এটার মতোই, যে নদীর প্রবাহ হচ্ছে, কোনো মিনারেল আছে, মিনারেলটা দ্রবীভূত হয়ে গেল জলে এবং জলে দ্রবীভূত হয়ে ফ্লো করে চলে গেল। এই 3 প্রকারের পদ্ধতি রয়েছে। তো বহন কাজে এর থেকে বেশি কিছু নেই, বহনে এটুকুই। লাস্ট হচ্ছে সঞ্চয়, যে সঞ্চয় যখন করে, নদী যখন নিজের শেষ জায়গায় আসে, নিম্ন গতিতে এসে পৌঁছয়, দ্যাট মোমেন্টে নদীতে সঞ্চয় কাজ সর্বাধিক হয়। শেষ মোমেন্টে নদী ক্ষয় কাজ তো করবেই না, যদি করেও খুবই মাইনর হবে। বহন কাজ কিছুটা করতে পারে, সঞ্চয় সর্বাধিক করবে। যে এক্সাক্ট কারণের জন্য তোমরা অবশ্যই জানবে, যখন একটি নদী পাহাড়ের মধ্যে দিয়ে যায়, তখন তার যদি একটা আমরা ক্রস সেকশন ভাবি, মানে একটি নদী পাহাড় দিয়ে যাচ্ছে, আমি যদি তাকে ইমাজিন করে মাঝ বরাবর কেটে দিই, তাহলে যদি আমি পাহাড়ে দেখি, এই যে লিখলাম, অর্থাৎ পাহাড়ি এলাকাতে যদি আমি ক্রস সেকশন দেখি, আমি দেখতে পাবো এরকম একটি জায়গা ক্রিয়েট করে রেখেছে, এখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। কেন? নদী এখানে ক্ষয় আর বহন সর্বাধিক করবে কিন্তু সঞ্চয় করবে না। এবার যদি আমি চলে যাই মালভূমিতে, মালভূমিতে দুটোই সেম সেম থাকবে, দুটোই সেম হবে। মালভূমিতে গভীরতা অতটা হবে না, কিছুটা সঞ্চয় করবে, কিছুটা ক্ষয় করবে। লাস্ট যদি আমি আসি মানে একদম নিম্ন গতিতে এসে পৌঁছে, অর্থাৎ একদম সমতল জায়গাতে, সেক্ষেত্রে কি হবে? নদী এভাবে করে নদী শুরু হবে কিন্তু খুব গভীর হবে না, এইটুকুটা হবে। অর্থাৎ যখন নদী নিজের নিম্ন গতিতে এসে পৌঁছয়, সেই জায়গাতে নদীর গভীরতা কমে যায়। কেন? কারণ নদী এই উচ্চ গতি এবং মধ্যগতি থেকে যে সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে আনে, সেগুলোকে নিম্ন গতিতে নদী ছাড়ে, নদী থেকে ওগুলো থিতিয়ে পড়ে যায়, যার জন্য নদীর গভীরতা কমে যায় এবং গভীরতা কমার সাথে সাথে নদী দুদিকে চওড়া হতে থাকে, যার জন্যই নদীর মোহনাতে নদীর চওড়া সর্বাধিক হয়। তার আগে নদী অতটা চওড়া কোনো জায়গাতে হয় না। তো এই শেষ নিম্ন গতিতে এসে নদীর সঞ্চয় কাজ সর্বাধিক হয়, যার জন্য নদীতে পলি পড়ে, এবং যেহেতু সঞ্চয় কাজ সর্বাধিক হয়, যার জন্য এই জায়গাটায় বদ্বীপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সব নদীতে বদ্বীপ তৈরি হয় না, বদ্বীপ তৈরি হওয়ার জন্য কিছু স্পেসিফিক কন্ডিশনস থাকে, যার সবচেয়ে উত্তম উদাহরণ হচ্ছে আমাদের গঙ্গা নদীর ডেল্টা বদ্বীপ, যেটি পৃথিবী বিখ্যাত।